হ্যালো হ্যালো মৌসুমী আক্তার, মৌসুমী আক্তার। আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রীরা, আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার কোর্স নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে এই ক্লাসে যা আলোচনা করেছি তা হয়তো তোমাদের মনে আছে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেছো বা ক্লাস করেছো তারা বুঝতে পেরেছো। আজকে আমি ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রশিক্ষণ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং কোর্সের উপর আলোচনা করব। ছাত্রীরা, হ্যালো মৌসুমী আক্তার, তুমি করো, মিউট করো, আনমিউট করো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। ক্যামেরা অন করো, তোমরা ক্যামেরা অন করো।
ক্যামেরা অন করো সবাই। আমি আজকে তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, তা হলো ব্যবস্থাপনা, উন্নয়ন ও প্রশিক্ষণ। তোমরা স্লাইডে দেখতে পারতেছো মেয়েরা? স্লাইডে দেখতে জি স্যার। পারতেছো? জি। তাহলে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং, এখানে ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রশিক্ষণের ধারণাটা কি, আমি এভাবে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি যে আদিকাল হতে মানুষ পশু পাখি জীব জন্তু দলবদ্ধভাবে বসবাস করে আসছে। আধুনিক সভ্যতার যুগেও মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ড দলগতভাবে করতে বেশি পছন্দ করে থাকে। উৎপাদন প্রক্রিয়া, দুর্যোগ মোকাবেলা, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি কর্মকাণ্ড দল বা গোষ্ঠী কর্তৃক সাফল্যের সাথে সম্পাদিত হয়ে আসছে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, উদ্বুদ্ধ পরিস্থিতিতে মানুষ দলগতভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই বিভিন্ন প্রেক্ষিতে মানুষ দলবদ্ধভাবে কাজ করে সাফল্য অর্জন করতে পারে এবং এই সাফল্যের সহিত বিভিন্ন কাজ করে মানুষ অভ্যস্ত হয়। এরপর সাংগঠনিক কার্যকারিতা শক্ত হলে অনেক বড় বড় সমস্যা মোকাবেলা করা সম্ভব হয়। যেমন দেখবা বাংলাদেশে কোনো দুর্যোগ দেখা দিলে বা কোনো সমস্যা দেখা দিলে সেখানে বাংলাদেশ সরকার সেনাবাহিনী দিয়ে বিভিন্ন কাজ দলগতভাবে করিয়ে থাকে। কারণ তাদের মধ্যে শক্তিশালী কমেন্টস থাকে এবং তারা সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে কাজ করে থাকে। এজন্য অনেক বড় বড় কাজ দেখা যায় বাংলাদেশ সরকার কর্তৃক সেনাবাহিনী দিয়ে করানো হয়ে থাকে। উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মকর্তা ও কর্মচারী থাকে, তারাও দলবদ্ধভাবে বিভিন্ন সমস্যাবলীর সমাধান করে থাকেন। আর এজন্য দরকার সঠিক নেতৃত্ব, সততা, প্রতিশ্রুতি, শৃঙ্খলা, মানবীয় গুণাবলী ইত্যাদি। অর্থাৎ কোনো কাজকে দলবদ্ধভাবে বা দলগতভাবে এগিয়ে নেওয়ার জন্য যে শক্তিশালী বিষয়গুলো দরকার তা হলো সঠিক নেতৃত্ব, সততা, প্রতিশ্রুতি, শৃঙ্খলা ও মানবীয় গুণাবলী ইত্যাদি। সংগঠনের উচ্চ স্তরের সাথে নিম্ন স্তরের ভুল বুঝাবুঝি থাকলে সে প্রতিষ্ঠানে সাফল্য আসতে পারে না। প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকটি কাজের মধ্যে জবাবদিহিতা থাকতে হবে, নেতৃত্বের গুণাবলীর মধ্যে সততা থাকতে হবে, শক্তিশালী নেতৃত্ব থাকতে হবে, তারপর প্রতিশ্রুতি থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে এবং নেতৃত্বকে অবশ্যই মানবীয় গুণাবলী সম্পন্ন হতে হবে। তাহলে সে কাজ দলগতভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হয়। সংগঠনের উচ্চ স্তরের সাথে নিম্ন স্তরের কোনো অবস্থায় ভুল বুঝাবুঝি চলবে না। যদি কোনো প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে বা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে ভুল বুঝাবুঝি থাকে তাহলে সে প্রতিষ্ঠান সফলতা আসতে পারে না। তোমরা বুঝতে পেরেছো আমার এই বক্তব্য? মৌসুমী বা মিম আক্তার, তোমরা করো, আনমিউট করো। হ্যালো মৌসুমী, আমার কথা শুনতে পারতেছো? জি। হ্যাঁ, আমার এই বক্তব্য বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। জি স্যার। তাহলে আমি এর পরের অংশে যাব। এখন বর্তমানে সংগঠনে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে
দূরত্ব কমিয়ে আনার জন্য বিভিন্ন কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। আধুনিক এই বিশ্বে, বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বর্তমানে সংগঠনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার জন্য বিভিন্ন কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। যেমন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংঘ, শ্রমিক রাজনীতি প্রভৃতির যেমন প্রয়োজনীয়তা স্বীকার করা হয়, তেমনি এগুলির বিরুদ্ধেও অনেক মতামত লক্ষ্য করা যায়। যাই হোক, দলগতভাবে এক হয়ে কাজ করতে পারলে তবেই সেখানে সাফল্যতা চলে আসে। আর সাফল্যতা আনানোর জন্য এই দলের কোনো বিকল্প নেই। এরপরে আসো, দল, দলের অর্থ বা দলের সংজ্ঞা কি? মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ এ গ্রুপ বা টিম। দল বলতে সাধারণত আমরা কি বুঝি? সাধারণত পুঁথিগত ছাড়া দল বলতে সাধারণত আমরা কি বুঝি, তোমরা বলতে পারো মেয়েরা? হ্যালো, মিম আক্তার বা মৌসুমী আক্তার, কেউ বলতে পারো দল বলতে আমরা সাধারণত কি বুঝি? একত্র হয়ে। বলতে কি বোঝা যায়? সাধারণত আমরা দল বলতে বুঝি দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে নিজেদের ঐক্যমতের ভিত্তিতে কোনো কাজ করার জন্য যে আগ্রহ প্রকাশ করা হয় তখন সেটা দল হিসাবে আখ্যায়িত হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি এভাবে বলছি, দেখো, সাধারণভাবে দল হলো একাধিক লোকের সমষ্টি, আর ব্যাপক অর্থে দল বলতে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একাধিক লোকের সংঘবদ্ধ হওয়াকে বোঝায়। এখন বলতে পারবা? তোমরা কেউ বলতে পারো এখন? সাধারণ অর্থে দল বলতে একাধিক লোকের সমষ্টিকে বোঝায়, আর ব্যাপক অর্থে দল বলতে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একাধিক লোকের সংঘবদ্ধ হওয়াকে বোঝায়। ঠিক আছে, এরপর আসো, দলের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক গিফেন বলেন, সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনে দুই বা ততোধিক ব্যক্তি যখন নিয়মিত আন্তঃক্রিয়া করে থাকে তাকে দল বলে। উনি যেমন, গ্রুপ ইজ টু or more person who interact regularly to accomplish a common purpose or goal. এরপর আসো মেয়েরা, এখন আমি আলোচনা করব দলের বৈশিষ্ট্য। দলের বৈশিষ্ট্য বা গুণাবলী। আমি তোমাদেরকে বিগত ক্লাসে এভাবে বলছিলাম যে বৈশিষ্ট্য কি, গুণাবলী কি, বৈশিষ্ট্য কি, গুণাবলী কি। সেক্ষেত্রে আমি এভাবে বোঝানোর চেষ্টা করছি, বৈশিষ্ট্য হলো একটা বিষয়ের দোষ গুণ ভালো মন্দ মিলিয়ে হলো বৈশিষ্ট্য, আর গুণাবলী হলো শুধু গুণগুলো থাকবে, দোষগুলো থাকবে না। ঠিক আছে, আমি দলের বৈশিষ্ট্য বা গুণাবলী এভাবে বলার চেষ্টা করেছি। সাধারণত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত নিয়ম নীতির উপর ভিত্তি করে দল পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সাধারণত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত নিয়ম নীতির উপর, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব একটা নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতির উপর ভিত্তি করে দল পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তবে অনেক সময় অনানুষ্ঠানিকভাবে দলীয় কার্য সম্পাদনের চেষ্টা করা হয়ে থাকে। অনেক সময় অনানুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রম সম্পাদনের চেষ্টা করা হয়ে থাকে। তাই দলের কতিপয় বৈশিষ্ট্য বা গুণাবলী লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো আমি সাধারণত এভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, যেমন আন্তঃক্রিয়া, তারপর হলো আচরণ পদ্ধতি, তারপর হলো আদর্শ, তারপর নিয়ম কানুন, বন্টিত লক্ষ্য, নির্ভরশীলতা, সামঞ্জস্যতা, আকর্ষণের নেটওয়ার্ক, আনুষ্ঠানিক নেতৃত্ব, সবার অংশগ্রহণ, মূল্যায়ন ও অন্যান্য। এখন এক একটা পয়েন্ট আমি বলি।
আন্তঃক্রিয়া, দলের মধ্যে বিভিন্ন বিভিন্ন মতের লোক একত্রিত হয়ে থাকে, বিভিন্ন যার যার নির্দিষ্ট অবস্থান থেকে তার মতামত প্রকাশ করে। এই সবার মতামতকে একত্রিত করে আন্তঃদলীয় আলাপ আলোচনা করে যখন একটা সঠিক পথ বা উপযুক্ত পথে অগ্রসর হওয়া যায়, তখন সে দল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তারপর আসো আচরণ পদ্ধতি। আচরণ পদ্ধতি হলো দলের সদস্যগণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য তাদের প্রত্যেকের আচরণ পদ্ধতি দলীয় সিদ্ধান্ত মোতাবেক হতে হয়। দলীয় প্রতিষ্ঠিত নিয়ম নীতির মধ্য থেকে তাদের আচরণ পদ্ধতি আচরণ পদ্ধতির বহিঃপ্রকাশ ঘটবে, যার দ্বারা এই দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। তারপর আসো আদর্শ। যে মানের সাহায্যের আচরণের যথার্থতা বা সঠিকতা পরিমাণ করা হয়, যে মানের দ্বারা আচরণের বা সাহায্যের বা দলের প্রতিটি কাজের সঠিকতা মূল্যায়ন করা হয়, সেটা হলো আদর্শ। একটা আদর্শ মানের সাথে নির্ভর করে প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত যে আদর্শ মান নির্ধারণ করা হয়, তার সাথে সামঞ্জস্য রেখে দলীয় প্রত্যেক কর্মী বা প্রত্যেক সদস্যকে তার আচরণের বহিঃপ্রকাশ ঘটাতে হয়। তার উপর ভিত্তি করে দলটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। নিয়ম কানুন। এরপর আসো নিয়ম কানুন। সাধারণত নিয়ম কানুনের ভিত্তিতে দল পরিচালিত হয়। নিয়ম কানুন লিখিত এবং অলিখিত দুটাই হতে পারে, তবে সাধারণত নিয়ম কানুন লিখিত হয় বাঞ্ছনীয়। লিখিত নিয়ম কানুনের উপর ভিত্তি করে কাজ করলে কোনো প্রশ্ন সৃষ্টি হতে পারে না। অলিখিত নিয়ম কানুনের উপর কাজ করলে, দলীয় কাজ করলে সেখানে প্রশ্নের সৃষ্টি হতে পারে। তাই অনেক সময় মৌখিক নিয়ম প্রতিষ্ঠিত নিয়মের মতো হয়ে যায়, অনেক সময় মৌখিক নিয়ম নীতিও প্রতিষ্ঠিত নিয়ম নীতির মতো হয়ে যায়, তবে সেটা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার উপরে নির্ভর করবে, নিয়ম নীতির স্বচ্ছতার উপর নির্ভর করবে। তারপর আসো বন্টিত লক্ষ্য। দলীয় লক্ষ্য অর্জনের জন্য সদস্যদের মধ্যে দায়িত্ব কর্তব্য বন্টন করে দেওয়া হয়, ফলে সকলের লক্ষ্য অর্জনের ভূমিকা রাখতে সকলেই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে পারে। যেমন উৎপাদন বিভাগকে কম খরচে দ্রুত আর্থিক পণ্য উৎপাদন করতে হবে, তেমনি বিক্রয় বিভাগকে কম খরচে ভোগকারীদের নিকট পণ্য পৌঁছাতে হবে। এরকম বিভিন্ন বিভাগ ভিত্তিক কার্যগুলি তখন বন্টিত লক্ষ্য অর্জনে সহায়তা দিয়ে থাকে। নির্ভরশীলতা। দলীয় সদস্যগণ লক্ষ্য অর্জনের জন্য বন্টিত দায়িত্ব পালনে একে অপরের পরামর্শ গ্রহণ, সুসম্পর্ক বজায় রাখা, সহযোগিতা করা প্রভৃতি মাধ্যমে নির্ভরশীল হতে হবে। পারস্পরিক নির্ভরশীলতার মনোভাব এর উদ্দেশ্য অর্জনের বিশেষ ভূমিকা রাখে। পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে একে অপরের সাহায্য সহযোগিতা নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যে নির্ভরশীল ভূমিকা হয়, সেটা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সহায়ক হয়। তারপর আসো সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা দলের সকল কার্যক্রম, সদস্যগণের আচরণ, আদর্শ, নিয়ম কানুন, দায়িত্ব বন্টন, কর্তব্য পালন সবকিছুর মধ্যে একটি সামঞ্জস্যতা বিরাজ করবে। নেতা নির্বাচন, কার্যক্রম পরিচালনা সব কিছুতে সামঞ্জস্যতা থাকতে হবে। যদি সবকিছুর মধ্যে সামঞ্জস্যতা না থাকে, তাহলে দল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা তখন সম্ভব হয় না। এরপর আসো আকর্ষণের নেটওয়ার্ক। আকর্ষণের নেটওয়ার্ক।
আকর্ষণের নেটওয়ার্ক। দলের নেটওয়ার্ক উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে বিস্তৃত থাকতে হবে। প্রধান নির্বাহীর লক্ষ্য বা ইচ্ছা তুলনামূলক তৃণমূল পর্যায়ে কর্মীদের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য আকর্ষণের নেটওয়ার্ক উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে বিস্তৃত থাকবে এবং যাতে এই নেটওয়ার্কের মাধ্যমে অধস্তন সকলকে সমন্বিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় এবং দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা যায়। আনুষ্ঠানিক নেতৃত্ব। দলের মধ্যে আনুষ্ঠানিক নেতৃত্ব একটা দৃশ্যমান বিষয়। দলের সামগ্রিক কাজ সম্পাদনের জন্য ছোট ছোট কমিটি থাকতে পারে, আবার কমিটিগুলোকে প্রধান দলে নিয়ে আরেকটা কমিটি থাকতে পারে, তবে সব কমিটি আনুষ্ঠানিক হওয়া ভালো। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য বিভিন্ন বিভিন্ন কর্ম উন্নয়নের জন্য ছোট ছোট কমিটি থাকতে পারে এবং কমিটির প্রধানদের নিয়ে একটা প্রধান কমিটি হতে পারে, তবে সমস্ত কমিটিগুলো আনুষ্ঠানিক হওয়া ভালো। আনুষ্ঠানিক হলে সেখানে কাজ করতে সহজ হয়। আনুষ্ঠানিক নেতৃত্বের প্রতি সবাই শ্রদ্ধাবোধ থাকে এবং আনুষ্ঠানিক নেতৃত্বের জবাবদিহিতার মধ্যে চলে আসে। তারপর সবার অংশগ্রহণ। দলের প্রতিটি সদস্য প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠিত নিয়ম নীতির উপর ভিত্তি করে কর্মক্ষেত্রে অংশগ্রহণ করলে সে দল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। মূল্যায়ন। বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বা সদস্যদের কাজের মূল্যায়নের ব্যবস্থা না থাকলে কর্মীগণ উৎসাহ হারিয়ে ফেলে। অর্থাৎ যারা কাজে ফাঁকি দেয় তারাও যেরকম এবং যারা কাজে আন্তরিক হয় তারা সবাই যদি একরকম থাকে সেটা সহজতর হয় না। এই জন্য কাজের মূল্যায়ন থাকতে হয়। অন্যান্য কাজ। দলীয় অন্যান্য কাজের মধ্যে হলো সাধারণ লক্ষ্য, সকল সদস্যদের সাধারণ ঐক্যমত, নমনীয় মনোভাব থাকা লক্ষ্য অর্জনের জন্য ভালো, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মানসিকতা, ক্ষমতার দ্বন্দ্ব পরিহারের মানসিকতা, অন্যান্য মতামতের প্রতি গুরুত্ব দেওয়া, একক প্রভাব পরিহার করা, সকল সদস্যদের মধ্যে কাজ করার মানসিকতা থাকা। এছাড়া আরো কিছু কাজ আছে যেগুলোর মধ্যে সাধারণ লক্ষ্য অর্জন এবং সকল সদস্যদের সাধারণ ঐক্যমতে পৌঁছা, নমনীয় মনোভাব থাকবে, এর লক্ষ্য অর্জনের জন্য সেভাবে চেষ্টা করা, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মানসিকতা, ক্ষমতার দ্বন্দ্ব পরিহারের মানসিকতা, অন্যের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া, একক প্রভাব পরিহার করা এবং সকল সদস্যদের কাজ করিয়ে নেয়ার মানসিকতা থাকা। মৌসুমী আক্তার, আমার কথা শুনতেছো? জি স্যার। এই পয়েন্টগুলো কি বুঝতে পেরেছো? জি। তুমি শুধু কথা বলতেছো, অন্য কেউ অংশগ্রহণ করলেও তাদের সাউন্ড আমি পাচ্ছি না। আমি অত্যন্ত দুঃখিত যে সামনে তোমাদের পরীক্ষা চলে আসছে। হয়তো তোমরা একটা নোটিশ অলরেডি দেখছো, কবে থেকে তোমাদের প্রশ্ন দিয়ে দেবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এবং আমার তো মনে হয় এই অধ্যায় অর্গানাইজেশন বিহেভিয়ারের শেষ অধ্যায়। এই অধ্যায় পড়ানো শেষ হয়ে গেলে আমার পড়ানো শেষ হয়ে যাবে। হয়তো আরেকটা ক্লাস আমি এর উপরে করব এবং একটা পরীক্ষা অনলাইন পরীক্ষা নেবো এই অধ্যায়ের উপরে, তারপর শেষ। কিন্তু সবাই তো স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাসে অংশগ্রহণ করতে হবে, না বুঝলে বলতে হবে। আর তোমরা জানো এইভাবে যে পরীক্ষা আমরা নিয়ে নিচ্ছি, এই পরীক্ষাগুলোই কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা হিসাবে রূপান্তরিত হবে। এর নাম্বার এই ফরমেটিভ অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা ফাইনাল অ্যাসাইনমেন্ট করব এবং এই যে অ্যাসাইনমেন্ট দেব হয়তো আগামী মাসের 15 তারিখের পর তোমাদের জমা দিতে হবে। এই মাসের 25-26-এর পর তোমাদের প্রশ্ন দিয়ে দেবো, এরকম আমাদের একটা চিন্তা আছে। তোমরা হয়তো নোটিশ একটা পাইছো নোটিশ তোমাদের গ্রুপে? মৌসুমী, থার্ড ইয়ার গ্রুপে নোটিশ পাইছো? না স্যার। আমরা হয়তো আজকে বিকালে আমি নোটিশ দিয়ে দেবো, কিন্তু যারা ক্লাসে উপস্থিত না থাকে তোমার মাধ্যমে আমি বলে দিলাম সব মেয়েরে রেগুলার ক্লাস করতে বলো, না কিন্তু সমস্যায় পড়ে যাবে। এখন করোনার এই যে অবস্থা, এখন দ্বিতীয় ধাপে যেভাবে ধাক্কা দিয়েছে, কবে তোমাদের হবে, এই জন্য তার কিছু বসে থাকবে না।
ক্লাস চলতে থাকবে, পরীক্ষা চলবে, এবং যখন স্বাভাবিক হয়ে যাবে দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার রুটিন দিয়ে দিল, তখন তো মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। এবং থার্ড ইয়ারে ভালো না করতে পারলে ফোর্থ ইয়ারে গিয়ে আরো 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 সমস্যায় পড়ে যাওয়া। এই জন্য তোমাদের রেগুলার ক্লাস করা দরকার। এছাড়া আমি তো আগে থেকেই সমস্ত কোর্স টিচারদের অনুরোধ করছি, প্রত্যেক কোর্স টিচারের ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে ক্লাস দেওয়া আছে। এছাড়াও তোমাদের ক্লাসের সুবিধার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপস এর মাধ্যমে কিন্তু ক্লাস দিয়ে যাচ্ছে, যেগুলো তোমাদের দরকার হলে সেখান থেকেও ক্লাস নিতে পারো। কিন্তু লেখাপড়া চালিয়ে যেতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প নাই। এবং আমি খুব দুঃখিত, আমি দেখতেছি না এই ক্লাসে আরো যারা অংশগ্রহণ করছিল এখন মৌসুমী আক্তার ছাড়া কাউকে আমি লক্ষ্য করতেছি না। আমি আমি ব্যক্তিগতভাবে বিভাগীয় প্রধান হিসাবে অনুরোধ করব, মানে তোমরা যদি এভাবে ক্লাসে ফাঁকি দাও তাহলে তোমরা তোমাদের নিজেদেরকে ফাঁকি দেবা, এই অবস্থায় যাইয়া পড়ছো। এখন তোমাদের মৌসুমী আক্তার আগামী ক্লাসের জন্য তোমাদের পড়া থাকবে দলের বিভিন্ন দিক বা মাত্রা বিবেচনা, তারপর দল গঠনের স্তর সমূহ, দলে যোগদানের কারণ সমূহ, দলে যোগদানের কারণ সমূহ, আনুষ্ঠানিক দল এবং অনানুষ্ঠানিক দলের মধ্যে পার্থক্য, এগুলো বাসায় পড়া, এগুলো সবে দেখে নিয়ে আসবা এবং পরে আমি সেগুলো ক্লাসে আলোচনা করব। এবং আর আমার মনে হয় আর 2টা ক্লাসের মাধ্যমে এই আমি শেষ করব ইনশাল্লাহ। স্যার জি বলো। পেজ কত? তোমরা তোমার বই কোন রাইটারের? অষ্টম অধ্যায় বই কি ইয়ার মিলেনিয়ামের? জি বই মিলেনিয়ামের তোমার? জি তাইলে হলো 501। আমি প্রশ্ন বলছিলাম কি কি মিলেনিয়ামের বই হইলে প্রশ্নগুলো বলে দেই আবার। দলের বিভিন্ন দিক বা মাত্রা, তারপর বলছিলাম এটা হলো 492 পৃষ্ঠায়। দল গঠনের স্তর বা জীবন চক্র 493 পৃষ্ঠায় যদি মিলেনিয়ামের বই হয়। তারপর দলের বিভিন্ন প্রকারভেদ, তারপর আনুষ্ঠানিক দল এবং অনানুষ্ঠানিক দলের মধ্যে পার্থক্য 501 পৃষ্ঠায়। দলের প্রয়োজনীয়তা 503 পৃষ্ঠায়। এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে। এর উপর আমি আগামী ক্লাসে প্রশ্ন জিজ্ঞাসা করবো, এরপর নতুন ক্লাসে যাব। আমি আজকে যে আলোচনা করছি মৌসুমী, তোমার কোনো সমস্যা আছে আলোচনার উপরে? না স্যার। বুঝতে পেরেছো? এর আগে কি ক্লাস করছো আজকে? আজকে বাংলা। বাংলা? তোমাদের আবার বাংলা কিসের? আমাদের তো বাংলা ক্লাস হয় না, তাই একটা মিসে বাংলা ক্লাস করছি। কোন অন্য মিসে মিসে। ক্লাস করবো? তোমাদের আজকে রুটিনে কি ক্লাস ছিল? কি বলো পাগলের মতো? তুমি অনার্স থার্ড ইয়ারের মেয়ে না? না স্যার। কোন ইয়ারের তুমি? ফার্স্ট ইয়ার। কি ফার্স্ট ইয়ারের? ইন্টারমিডিয়েট না অনার্স? ইন্টারমিডিয়েট। তাই তো তোমার এই গ্রুপে আসার কথা না, এখানে তো অনার্স থার্ড ইয়ারের মেয়েরা। স্যার এটা তো আমাদের এই গ্রুপ। তাইলে তোমার এইটা না, তুমি এটা ভুল করছো মৌসুমী, ভুল করছো। অনার্স থার্ড ইয়ারের মেয়েদের এই ক্লাস, অনার্স থার্ড ইয়ারের। অনার্স থার্ড ইয়ারের মেয়েরা শোনো, তোমরা যারা আজকে ক্লাস দেখেছো বা ক্লাস শুনেছো, এবং আমি এরপরে ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকো। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এবং আজকে যে ক্লাসগুলো পড়াগুলো দিয়ে দিছি এই পড়া বাসায় দেখবে এবং আগামী ক্লাসের উপর আমি আবার আলোচনা করব। খোদা হাফেজ, তোমরা ভালো থাকো। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।